রেকর্ড তো লাগবেই। রেকর্ড ছাড়া তো তাহলে ক্লাসটাই বৃথা, কারণ কত কথা কই ক্লাসের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আমি নোমান খন্দকার বলছিলাম কেডি ইঞ্জিনিয়ারিং থেকে। আজকে আমাদের হচ্ছে ব্যাচ 14, 2025। আর আমাদের সামনে রয়েছে একটি সুন্দর আর্কিটেকচারাল প্ল্যান, যেটা ড্রয়িং আমি আপনাদেরকে দিয়েছি। এই ড্রয়িংটির সাধারণ বিবরণী যদি আমি আপনাদেরকে দেই, এটা হচ্ছে আমাদের এখানে একটা ডেভেলপার কোম্পানি রয়েছে, যেটার নাম হচ্ছে সিটি হাউজিং লিমিটেড। সিটি হাউজিং লিমিটেডের 17টা বিল্ডিং আমার হাতে আছে। এটা হচ্ছে তাদের 3 নাম্বার প্রজেক্ট। 3 নাম্বার প্রজেক্টের এটা কাজটা করতে হবে আমাদেরকে 7 তলা। এখন এটার স্ট্রাকচারাল ড্রয়িং কিন্তু আমি জমা দিয়ে দিছি অনেক আগেই। অলরেডি এটার কাজ শুরু হবে ভেরি রিসেন্ট। তো সিটি হাউজিং লিমিটেডের প্রত্যেকটা কাজই আমি চেষ্টা করি ভালোভাবে করার জন্য, এবং কি একজন প্রফেশনাল আর্কিটেক্ট দিয়ে এই কাজটা করানোর চেষ্টা করি। কিন্তু যতবারই করিয়ে আনি, ততবারই ওনারা ওনাদের মন মতো করে চেঞ্জ করে ফেলে। মানে আমি আর্কিটেক্ট যত সুন্দর করে গুছিয়ে দেয়, একজন সিভিল ইঞ্জিনিয়ার কিন্তু এত সুন্দর করে বিষয়টা গুছাইতে পারে না। কারণ সিভিল ইঞ্জিনিয়ারের কাজ কিন্তু প্ল্যান করা না। সিভিল ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে স্ট্রাকচারটাকে কনস্ট্রাকশন করা, স্ট্রাকচারাল ডিজাইন করা, সয়েল টেস্ট করা, আর প্রপারলি মনিটরিং করা। তো একজন সিভিল ইঞ্জিনিয়ারের কাজ যেহেতু স্ট্রাকচার ডিজাইন করা, আজকে আমাদের ক্লাসের উদ্দেশ্য কিন্তু আমরা স্ট্রাকচার ডিজাইন করব। এখন স্ট্রাকচার ডিজাইনটার আমাদের এই ক্লাসের শুরুতে আমি আপনাদেরকে কয়েকটা বিষয়ে অবগত করতে চাই। এটা হচ্ছে প্রথমত স্ট্রাকচার ডিজাইন কি জিনিস, এবং স্ট্রাকচার ডিজাইনের উপরে আপনাদের কি কি বিষয় মাথায় রাখতে হবে। সেটা হলো, স্ট্রাকচার ডিজাইনটা হচ্ছে একটা টোটাল ক্যালকুলেশন। একটা টোটাল ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটার উপরে বেস করে হাই রাইজ, লো রাইজ, টিন শেড, যে কোনো বিল্ডিং, যে বিল্ডিং এর যে বিল্ডিংটা হবে নিরাপদ, যে বিল্ডিংটা হবে সাস্টেনেবল মানে বসবাসযোগ্য, এবং কি যে বিল্ডিংটা হবে ইউনিক, আর সকল কিছুর সমন্বয়ে একজন ভালো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, একজন ভালো ডেভেলপার, সকলের সমন্বয়ে কিন্তু একটা বিল্ডিং হয়। তো আজকে আমরা যে ক্লাসে আমরা যারা যুক্ত হয়েছি, আমরা সবাই স্ট্রাকচার ডিজাইনটা কিভাবে হয়, একজন প্রফেশনাল সিভিল ইঞ্জিনিয়ার যিনি স্পেশালি স্ট্রাকচার নিয়ে ডিল করেন, তিনি কিভাবে কাজটা করেন, এই বিষয়টাই আমরা পার্ট বাই পার্ট শেষ করব। তবে এর মধ্যে আপনাদেরকে আমার কিছু কাজ করতে হবে। সেটা হলো, আপনাদেরকে আমি প্রথম থেকে বলে আসছি, আসলে এত কথা বলা আর সব সময় আপনাদেরকে ডিরেকশন দিয়ে নিয়ে যাওয়া কিন্তু আমার সম্ভব হয় না। হয় বলেন? সবার কিন্তু পার্সোনাল কাজ থাকে, পার্সোনাল ফ্যামিলি থাকে, মিটিং থাকে, সবাই সবাইকে নিয়ে ব্যস্ত। কিন্তু আপনি যদি সম্পূর্ণ আমার উপরে চাপায় দেন, আমি কিন্তু সবসময় আপনাকে ক্যারি করতে পারবো না। কারণ আমি আপনাকে ডিরেকশন দিতে পারবো, রাস্তা দেখাই দিতে পারবো, কিন্তু হাঁটতে হবে আপনাকে। কথা কি বুঝাইতে পারছি? যদি আপনাকে হাঁটতে হয়, সেহেতু আমাদের ডিরেকশন মতো করে আপনি কাজ করবেন। আর অবশ্যই খাতায় লিখবেন। খাতায় না লিখলে কি পড়লেন কি শিখলেন তার বরকত বুঝবেন না। তো আসেন আলোচনা শর্ট করি। এখন আমরা জাস্ট কাজে ঢুকে যাব কি, আমাদের মূল টার্গেট কি, স্ট্রাকচার ডিজাইন শিখবো। স্ট্রাকচার ডিজাইন করতে কি লাগে, স্ট্রাকচার ডিজাইন করতে কখন স্ট্রাকচার ডিজাইনের পার্টটা আসে, যখন একজন আর্কিটেক্ট এই ডিজাইনটাকে ফাইনাল করে আপনার হাতে তুলে দেয়, তখন স্ট্রাকচার ডিজাইনের প্রয়োজন হয়। এখন একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কি জিনিস দেখবে, একটা একটা একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তার প্ল্যানে কি কি বিষয় কনসিডার করে এটা লোড ক্যালকুলেশন করবে। সবার মনে একটা প্রশ্ন আসতে পারে, একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার একটা প্ল্যানের মধ্যে শুধু বিম, কলাম, স্ল্যাবের পজিশন দেখবে, আর কিছু দেখবে না, এবং কি বিম, কলাম, স্ল্যাবের পজিশন অনুসারে সে লোড ক্যালকুলেশন করবে। এখন অনেকে আমাকে প্রশ্ন করে, আপনাদের কাছে কিন্তু আমি খুব সহজে পৌঁছেছি কিভাবে, এক্সেল শিটের মাধ্যমে।
আপনারা আমাদের এক্সেল শিটগুলো নিয়েছেন, এবং অনেকে আমাকে খুব প্রশ্ন করে, এটা দিয়ে কয়তলা বিল্ডিং ডিজাইন করা যাবে। আমি বললাম এটা দিয়ে 100 তলা বিল্ডিং ডিজাইন করা যাবে। এবার কই এত তালা? আমি কি, হ্যাঁ, 100, 200, 500। কেমনি? আমি কি, এটা তো আমারও প্রশ্ন, কেমনি? কেমনি? এটা আমারও প্রশ্ন, কেমনি সম্ভব? আসলে ভাই, এক্সেল শিটগুলো হচ্ছে আপনার কাজের সাবঅর্ডিনেট। এগুলো হচ্ছে আপনাকে সাহায্য করবে, কিন্তু আসল ক্যালকুলেশন, আসল থিওরিটা থাকতে হবে আপনার মাথায়। সো আপনার মাথায় যদি ওই থিওরি থাকে, তাহলে না আপনি এক্সেল দিয়েও করতে পারবেন, আবার আপনি মুখস্থও করতে পারবেন। করতে করতে এমন পর্যায়ে চলে যাবেন, আপনার এক্সেল দিয়েও করতে পারবেন। আবার আপনার সময় নাই, অনেক সময় আমাদের 4-5 তলা বিল্ডিং এমনি আমি দিয়ে দিই, মুখস্থ হয়ে যায় বিল্ডিং। এটা কেন? আইডিয়া। আপনার এমন আইডিয়া ডেভেলপ হয়েছে, আপনার 100, 150, 500 বিল্ডিং ডিজাইন করছেন, 10 বছর এক্সপিরিয়েন্স হলে তো আরো বেশি বিল্ডিং ডিজাইন করা হয়। তাহলে আপনার একটা থিওরি কি দাঁড়ায় গেছে কা, যে একটা 5 তলা বিল্ডিং এর সর্বোচ্চ কলাম সাইজ হতে পারে 12-20, 12-12, 12-15, 12-18, ছোটখাটো হইলে। 5 তলার কিন্তু সর্বোচ্চ লিফট আর জেনারেটর থাকলে বেশি লোডে তুললে 12-20-এর উপরে যায় না। আর 20 ফুট, 22 ফুট, 24 ফুট ডিস্টেন্স হইলে মোটামুটি 12-22, 12-24 হইতে পারে। 5-6 তলা যারা এখানে অনেক সিনিয়র ইঞ্জিনিয়াররা আছেন, তারা এগুলো বুঝতে পারেন। তাহলে আপনাকে একটা বিষয় মাথায় নিতে হবে, স্ট্রাকচারাল ডিজাইনটা হচ্ছে একটা প্র্যাকটিস প্রসিডিউর। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি বস হবেন। তাহলে আমরা, মূল টার্গেট হচ্ছে আমরা একটা 7 তলা বিল্ডিং ডিজাইন করব। 7 তলা বিল্ডিং কিভাবে ডিজাইন করা হয়, এই বিষয়টা আমরা আপনাদের সাথে শেয়ার করব। এবং আগে ম্যানুয়াল ক্যালকুলেশন চলতো, এখন ম্যানুয়াল ক্যালকুলেশনটা হয়ে গেছে সফটওয়্যার বেসড। তাহলে ম্যানুয়াল ক্যালকুলেশনটা যেহেতু সফটওয়্যার বেসড হয়ে গেছে, নিশ্চয়ই সফটওয়্যারের মাধ্যমে ভালো কিছু পাওয়া যায়। এর জন্যই তো এটা সফটওয়্যার বেসড হয়েছে, নাকি? হ্যালো? জি হ্যাঁ, আপনার জি জি মাঝে জি জি হ্যাঁ ভাই। ভাইয়া, শুনতেছি শুনতেছি। একটু উত্তর দিবেন, উত্তর না দিলে আমি আবার কনফিডেন্ট হারাই ফেলতে পারে। আপনারা আপনাদের মতামত, প্রশ্ন শেয়ার করবেন। এখন এই সফটওয়্যার বেস হয়ে যাওয়ার কারণে, সফটওয়্যার বেস হইল কেন এবং এই সফটওয়্যারের প্রয়োজনটা কোথায়? সফটওয়্যার বেস হইল এই কারণে, কারণ হচ্ছে আপনি আমি যখন কাজ করব, এটার সময়টাকে বেশি কনজিউম করা যাবে না, মানে বেশি সময় নেওয়া যাবে না। কম সময়ের মধ্যে যদি আমি একুরেট জিনিস করতে চাই, তাহলে আমি কেন ম্যানুয়াল ক্যালকুলেশনে যাব? কারণ ম্যানুয়ালি করতে গেলে তো 1 মাস সময় লাগতে পারে, 15 দিন সময় লাগতে পারে। এটা একটা ভয়ের বিষয়। ম্যানুয়াল ক্যালকুলেশন করতে করতে সময় পাস হয়ে যাবে, কিন্তু স্ট্রাকচার শেষ হবে না। তাহলে আমাকে, তাহলে উন্নত ডেভেলপমেন্ট যদি করতে চাই, একুরেট লোড ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমার কম্পিউটার বেস চিন্তা করতে হবে, কম্পিউটার অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে। যার কারণে আমার সফটওয়্যার বেস হয়ে গেছে। এখন স্ট্রাকচারটা সফটওয়্যার বেস হয়ে যাওয়ার কারণে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের সংখ্যা বাড়ছে। কারণ কেন? আমি প্রথমে বলছি, স্ট্রাকচার হচ্ছে একটা প্র্যাকটিস ইস্যু, প্র্যাকটিস প্রসিডিউর। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, আপনার ভেতরে তত বেশি আইডিয়া জেনারেট হবে। বলে কিভাবে? কারণ আপনি ভেরিয়াস টাইপ অফ স্ট্রাকচারের সাথে জড়িত, অনেকগুলা স্ট্রাকচার লাইফে করছেন, তাই আপনার এক্সপেরিয়েন্স রেকর্ডটা বড়। আপনি অন্য সাধারণদের চেয়ে একটু বেশি। আর ইটেপসে অ্যানালাইসিস করলে সবচেয়ে মজার বিষয় যেটা হয়, সেটা হচ্ছে ইটেপসের মাধ্যমে 3 ডাইমেনশনাল অ্যানালাইসিস করা যায়। সেটা কি? ইটেপসের মাধ্যমে এই টোটাল 7 তলা বিল্ডিংটাকে দেখতে কেমন লাগে, দেখতে কেমন হয়, ওই বিষয়গুলা হুবহুব কোন কলামে এমন লোড আসে, লোডের পার্থক্য নির্ণয় করা যায়। কেন লোডটা এত বেশি আসলো, কেন লোডটা এত কম আসলো, এগুলা জাজমেন্ট আমরা করতে পারি। তাহলে আপনাকে ইটেপস অ্যানালাইসিস করাটা সবচেয়ে বেশি বেটার, আমি আই থিঙ্ক সো। কারণ ওইখানে আমি উইন লোড, আর্থকোয়াক লোড, ডেড লোড, লাইভ লোড, সর্বোপরি সকল বিষয়কে আমি সুন্দর করে ইনপুট করে কাজ করতে পারি। তাহলে আমাদের আর বেশি কথা বলার দরকার নাই, কার্যক্ষেত্রে আমরা আরো অনেক কথা বলতে হবে।
আমরা এখন কাজে ঢুকে যাই। সেটা হচ্ছে আমাদের সামনে রয়েছে একটা সুন্দর ইয়েলো কালারের স্ট্রাকচার, যেটার মধ্যে আমরা দেখতে পাবো এই যে এই স্ট্রাকচারটা আমি ডিজাইন করেছি কবে, গ্রাউন্ড ফ্লোর প্ল্যান অপশন 3, অপশন 1, অপশন 2, এগুলোর পরে অপশন 3টা ওনারা ফাইনাল করছে। সেটা 11/10/2024, মানে নভেম্বর মাসে। এটার স্ট্রাকচারাল বিল এসেছে 1,40,000 টাকা। আপনাদেরকে আমি এটার ইয়ে সহ দিয়ে দিব, কি যেন কয়, ফাইনাল প্রপোজাল, ফাইন্যান্সিয়াল প্রপোজালটাও দিব, যাতে আপনাদের কনফিডেন্ট পাওয়া যায়। আর এটার মধ্যে আমি যে যে বিষয়গুলা মাথায় রেখে কাজ করেছি, এই বিষয়টা টোটাল বাস্তবধর্মী। আমরা আগেও বাস্তব কাজ করতাম, এখনো বাস্তব কাজ করি। আমরা বাস্তব কাজগুলো কিভাবে করি, কিভাবে মেনটেন করি, কি ফিলোসফি আমাদের মাথায় থাকে, এই বিষয়গুলা আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আমি প্রথমত আমি প্রথমত একটা বিষয় আপনাদেরকে বলি। এই যে এখানে যে হলুদ হলুদ বিষয়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বিম, এগুলো হচ্ছে বিম। আর ভিতরে ভিতরে লাল লাল কালারের কলাম দেখা যাচ্ছে, ঠিক আছে? এই কলামগুলা আমি যখন প্ল্যান করি, প্ল্যানের উপরে ব্যাখ্যা দিতে গেলে তো অনেক বড় ব্যাপার। প্ল্যানের উপরে ব্যাখ্যা না দিয়ে স্ট্রাকচারের উপরে ব্যাখ্যা দেওয়াটাই বেটার হবে। তবে তারপর একটু বলে রাখি, প্ল্যান করার পরে সাথে সাথে কিন্তু কলামগুলোও বসানো হয়। এতে করে রুম লেআউটটাকে সঠিকভাবে জাজমেন্ট করা যায়, এবং কি কলামের পজিশনগুলা 100% একুরেট করা যায়। তাহলে আপনারা গ্রাউন্ড ফ্লোরে দেখেন, আমাদের কিন্তু মেইন রোডটাই পাশে, হ্যাঁ, এই পাশে মেইন রোডটা। গ্রাউন্ড ফ্লোরে যদি দেখেন, গ্রাউন্ড ফ্লোরের সাথে কি থাকে, গ্রাউন্ড ফ্লোরের সাথে আছে একটা ড্রাইভওয়ে। ড্রাইভওয়ে দিয়ে ঢুকে আমি ছোট একটা গেট এখানে ক্রিয়েট হবে এই এই বরাবর। এটা আবার ডেভেলপাররা, আমি আমি কিন্তু এখানে কিন্তু কোনো বেডরুম টেডরুম দেই নেই। ওনারা আমার জোর করে করাই দিচ্ছে বেডরুমটা, কয় না লাগবো, ইত্যাদি ইত্যাদি। আমি এই পুরোটাই ফাঁকা রাখছিলাম এই পর্যন্ত। আর এখানে এসে একটা সিকিউরিটি গেট দিছিলাম। গেট দিয়ে, কারণ যেহেতু এটা একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং, এখানে নিরাপত্তার প্রয়োজন রয়েছে। আর সামনে একটা ওয়েটিং রুম দিছিলাম। ওয়েটিং রুমের চারপাশে দেয়াল ছিল না, এখানে জাস্ট দিছিলাম মিটিং টিটিং করবে। আর পেছনের দিকে পেছনের দিকে আমি যেটা করছিলাম, ইলেকট্রিক রুম, কেয়ারটেকারের জন্য একটা বাথরুম। আর তারা এই ইউনিটটা তারা আমাকে জোর করে করাইছে, কারণ আমি চাচ্ছিলাম যে পুরোটাই ফাঁকা থাকতো। কারণ আমাদের যে বসতবাড়ি রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলা, বিশেষ করে ঢাকা চট্টগ্রামে আমরা দেখি, দেখেন যে গ্রাউন্ড ফ্লোরটা পুরোটাই ফাঁকা, দেখতে সুন্দর লাগে। ডেভেলপিং হাউস গুলা ম্যাক্সিমামই এমন। এখন ওইভাবে করে আমি প্রেজেন্ট করার পরে তারা আমাকে অপশন 3তে আইনা এটা এতটুকু ফাইনাল হয়েছে। যাই হোক, ওদের বিল্ডিং ওরা মন যেমনি চায় এমনি করুক। আমি হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার, আমার কাজ হচ্ছে বিল্ডিং দাঁড়া করে দেওয়া। তারপর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, তারপর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে এসে আমি দেখতেছি দুই পাশে দুই ইউনিট আছে। আপনাকে স্ট্রাকচারাল ডিজাইন করতে হলে, ইঞ্জিনিয়ার হইতে হলে, আপনাকে আর্কিটেকচারাল প্ল্যানও ভালোভাবে দখল থাকতে হবে। আপনাকে বুঝতে হবে অনেক কিছু। আপনি যেমন আর্কিটেক্ট, যদি আপনাকে একটা আর্কিটেকচারাল প্ল্যান প্রেজেন্ট করে, বা আপনি একটা আর্কিটেকচারাল প্ল্যান করলেন, সেই ক্ষেত্রে আপনাকে এমন কলাম সেট আপ আপনি করলেন, কমপ্লেক্স কলাম সেট আপ। প্ল্যান যত কমপ্লেক্স হবে, কলামের কলাম সেটিং তত কমপ্লেক্স হবে, কারণ প্ল্যানের কর্নারে কর্নারে কিন্তু কলামগুলা বসানো। তাই আপনাকে ফিল করতে হবে যে এত মোটা কলাম যে আমি দিচ্ছি, এটা বিল্ডিং এর সাথে কতটুকু সামঞ্জস্য, বা এর চেয়েও কম কমানো যায় কিনা, বাড়ানো যায় কিনা। এই বিষয়গুলো আপনাকে সকল বিষয় অ্যানালাইসিস করে আগাইতে হবে। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হইতে হলে আপনাকে সার্বিক জ্ঞান মাথায় রাখতে হবে। আর সবচেয়ে মেজর ইস্যু হচ্ছে আপনাকে লোড ক্যালকুলেশন জানতে হবে। আর লোড ক্যালকুলেশন কিভাবে হয়, লোড ক্যালকুলেশন আমি আপনাদেরকে রেফারেন্স ভিডিও শেয়ার করে রেখেছি। আপনারা ওই রেফারেন্স ভিডিও থেকে এগিয়ে যাবেন। আমি চাচ্ছি যে আপনাদেরকে এই 7 তলা বিল্ডিংটা 7 দিনে শেষ করে দিই। কারণ 7 দিনে আমরা যদি অ্যানালাইসিস থেকে বের হইতে পারি, পরের কাজগুলো একদম ইজি। এবং আপনাদেরকে আমি প্রথম ক্লাসে দিক নির্দেশনা দিয়ে দিছি কিভাবে কাজগুলো করবেন। আজকে যে ড্রয়িংটা পাইছেন, এই ড্রয়িংটা সবাই প্রিন্ট করবেন, এই 3 পেপারে প্রিন্ট করবেন। তাহলে আমি এখন মূল কাজে ঢুকি।
ধরেন আর্কিটেকচারাল ক্লাস, আজকে আমাদের ক্লাস কিন্তু একটাই হবে। এখন আজকের ক্লাসে আমি কি করব, একটা আর্কিটেকচারাল প্ল্যান হাতে পাওয়ার পরে তার কাছ থেকে আমি কলাম আর বিমের পজিশনটাকে আলাদা করে নিব। কারণ একজন সিভিল ইঞ্জিনিয়ার হচ্ছে, সে বিল্ডিং এর ডাক্তার, সার্জারির ডাক্তার। সে দেখবে বিল্ডিংটাকে দাঁড়া করানোর জন্য, বিল্ডিংটাকে বাঁচিয়ে রাখার জন্য, বিল্ডিংটাকে ধরে রাখার জন্য আর্থকোয়েক থেকে, উইন্ডোর থেকে, ব্যাড কনস্ট্রাকশন থেকে আমার বিল্ডিংটাকে আমি কিভাবে সেফ রাখবো। একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ওইটাই মাথার ভিতরে ঘুরবে, অন্য কোনো কিছু সে বুঝবে না, জানবে না। সে শুধু বিল্ডিং এর নিরাপত্তা নিয়ে ভাববে। আসেন তাহলে আমি কি করব, এই আর্কিটেকচারাল প্ল্যান থেকে আমার এবারের প্রসেসটা হচ্ছে, আমি আমার কাজ করে যাব, আপনারা ক্লাস দেখবেন, খাতায় লিখবেন। প্রয়োজনে রিভিউ ক্লাস নেব, দিনের বেলা অফিসে থাকি, বসে থাকবো, আপনারা আমার প্রশ্ন করবেন, আমি উত্তর দিব, কোনো সমস্যা নেই। প্রয়োজনে দুইজন তিনজন করে গ্রুপে অ্যাড হইয়া রেকর্ড করে রাখবো রিভিউ ক্লাসগুলো। তারপরেও আপনাদের যাতে ক্লিয়ার হয়, আর কোর্সটা যাতে লেন্দি না হয়। আসেন, এটা একটা কোর্স না হ্যাঁ, অ্যাকচুয়ালি। ঠিক ঠিক। ঠিক আছে, কোর্সটা লেন্দি হয়ে গেলে আমি ডিমোটিভেট হয়ে যায়, আমার কাজ বাইরে যাবো। এই যে আর কতটি আইতেছে কাজ, তখন কবেন আমি ক্লাস নিই না। আইন, আমি কলামগুলোকে আলাদা করে নিই, কলামগুলো আপনারা যদি প্র্যাকটিস করেন অনেক। আমার বিগত ক্লাসের রিভিউগুলো হচ্ছে, আমি এতগুলো এত কথা বলতে হয়, এত কিছু করতে হয়, আসলে আমি নিজে হাঁপায়ে যাই পরে। আমি তো মানুষ। আমি একটা আর্কিটেকচারাল প্ল্যান থেকে কি করতেছি, কলামগুলার আলাদা করে নিতেছি। কারণ একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার শুধু কি দেখবে, কলাম দেখবে, আর কিচ্ছু দেখবে না। কলাম আর বিমের কানেকশন দেখবে। কলাম আর বিমের কানেকশনের উপরে বিল্ডিং এর লোড ডিস্ট্রিবিউশন হয়। ঠিক আছে। আর সব সময় একটা বিষয় কি, এত কমপ্লেক্স ভাবার কিছু নাই। হ্যাঁ, জিনিসটাকে সিম্পলি ধরবেন, সিম্পলি। জিনিসটা কি, সিম্পলি চিন্তা করবেন, এটা আহামরি কিছু না। এটা কিন্তু মানুষই বানায়। ঠিক আছে। আপনি যদি এরকম একটা 7 তলা বিল্ডিং নিয়ে কোনো একটা ঠিকাদারের সামনে বসেন, হ্যাঁ গো স্যার, এটি কোনো বিষয় হলো নাকি, কি কর না কন, এটা যে সব, হ্যাঁ সিফাত ভাই বলুন। জি, আসসালামু আলাইকুম ভাই। ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। ভালো আছেন সিফাত? জি ভাই, ওই যে আপনার যে ভিডিওটা আছেন দেখতে বলছিলেন না, হ্যাঁ। এটা যে ভীম লেআউটটা তো একদম বাহির করে ফেলছে আর কি। কলাম থেকে আর কি, ইনলাইন থেকে একদম বাহির করে ফেলছে। তারপরে হুম হুম হুম। এরকম ভীম লেআউট আমি অনেক জায়গায় হচ্ছে দেখছি আর কি। দেখছেন, হ্যাঁ। এটা ও কি এখন হ্যাঁ, আমি বুঝছি নাকি কোন নিরাপদ ভিডিওটা নাকি? দেখছেন আপনি। ওই যে 8 তলা, হ্যাঁ, 8 তলা, হ্যাঁ, উত্তরা উত্তরা। হ্যাঁ, 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 এই যে আপনি হ্যাঁ, ওটা বলছেন না, ওটা ওই কিন্তু যে দাঁড়াই কতগুলো গেছে আপনি বিল্ডিং, ওটা দেখেন। কিন্তু হয়ে গেছে, ওটা ছবি পাঠাবো আপনাদেরকে। এখন ভাই ওই যে ওইটা কিভাবে করছে, যেহেতু ফ্লোর ফ্লোর আছে ফ্লোর বিম গুলা আর কি, যে বাইরে দিয়া এটা কিভাবে কি করছে, এটা তো আমি বুঝতে পারছি না ভাই। যদি একটু 5 মিনিট সময় নিয়ে একটু বুঝা দিতেন আর কি। ওইটা নিয়ে আমরা পরে আলাপ করি, আগে রানিং ডে শেষ দিই। ওইটা আচ্ছা, আমরা আচ্ছা, ঠিক বুঝে আছে দিব, ভাই, ঠিক অসুবিধা আছে। নাই, ওইটা আপনারা জি, দেখতে জি, জি, থাকেন। জি, জি। ওইটা নিয়ে আমরা এইটা তো ভিডিও হ্যাঁ, হুম। ঠিক আছে ভাই, বুঝাইতে একটু কারণ পাঁচ ওইটা মিনিট সময় দেখতে নিয়ে আর কি। বলছি কেন, ওইটা দেখতে বলছি কেন বলেন। হ্যাঁ, হ্যাঁ ওটা দেখতে হচ্ছে, এই যে ভাই, দেখছেন, হ্যাঁ, একটা প্রজেক্টের সাথে আরেকটা প্রজেক্টের একটা হ্যাঁ, রিলেশন পাবেন, বা ওইটা একরকম, এটা আরেক রকম। কিন্তু আপনারা ওই ভিডিও থেকে মডেলিংটা শিখে ফেলেন, কিভাবে কি কাজ করি, তাইলে এই যে মাথায় ঢুকবে। এখন আমি কলাম গ্রিড থেকে, আমি বিল্ডিং এর থেকে এটা আলাদা করে নিই। ঠিক আছে, আলাদা করে নেই। আলাদা করে নেওয়ার পরে আমি, একজন সিভিল ইঞ্জিনিয়ার কি দেখবে, একজন সিভিল ইঞ্জিনিয়ার তার একটা আর্কিটেকচারাল প্ল্যানের মধ্যে শুধু বিম আর কলাম দেখবে, আর স্ল্যাবের পজিশন দেখবে। হ্যাঁ, স্ল্যাবে যে বারান্দা হয়েছে, অমুক সমুক, এগুলা সব দেখবে, আর কিছু দেখবে না। সে সে অন্ধ। আমি দেখবো না বিল্ডিং কিভাবে হয়েছে, যখন আমি অ্যানালাইসিস করতে যাব, ক্যালকুলেশন করব, তখন আমার মাথায় আসবে, তখন আমি আর্কিটেক্টকে রিভিউ দিব যে এটা এই কলামটা তো এমন হচ্ছে, ওই কলামটা তো এমন হচ্ছে। আর্কিটেক্ট বলবে যে নোমান সাহেব, এটা একটু কমায় দেন। যেমন আমি মোহাম্মদপুর বসিলায় রিসেন্ট একটা কাজ করছি, সেটার মধ্যে আর্কিটেক্ট আমাকে বলছে কলামের ফেস 8 ইঞ্চি দিতাম। এই যে এটা, এটা শর্ট, শর্ট ফেসটাকে 8 ইঞ্চি দিতাম। আমি ভাবলাম কি মাথা খারাপ,
ক্লায়েন্ট চাচ্ছে, আমি ক্লায়েন্ট চাইলো আর আমি দিয়ে দিলাম, আপনি দিয়ে দিলেন, ক্লায়েন্ট খুশি হয়ে গেল, পরে যখন বিল্ডিং কাইতে হয়ে যাবো গা, তখন জেল খাটবো কে? ঠিক আছে। সো বি কেয়ারফুল। কোডের বাইরে কোনো কাজ করা যাবে না। কোড কিন্তু বলেছে যে আর্ট ইন সি ফেজ দিয়ে কলাম ডিজাইন করা যাবে না। একটা কলামের, একটা এটার নাম যদি কলাম হয়, একটা একটা বিল্ডিং এর মধ্যে কলাম হচ্ছে সবচেয়ে দায়িত্বশীল একটা ব্যক্তি, যে কিনা টোটাল বিল্ডিং এর লোড নেয়। ঠিক আছে। সো কলামের এই এটা এই যে লালগুলা যে কলাম, এর নাম যে কলাম, কলাম যদি হইতে হয় তার মিনিমাম সাইজ হইতে হইব 12 বার। হ্যাঁ, কত? তার মিনিমাম সাইজ হইতে হইব 12 বার। আসেন, এখন আমি বিমার কলামটাকে আলাদা করে নিলাম, এবং আমি দেখতে পাচ্ছি আমার সামনে সুন্দর একটা ফ্রেম রয়েছে। হুম। এখন এই ফ্রেমটাকে আমি গ্রিডে নিয়ে যাব, যেটাকে আমরা কলাম গ্রিড বলে থাকি। যারা যে ভিডিওগুলো দেখেন গ্রুপে শেয়ার করে দিবেন, কারণ গ্রুপে অনেকেই নতুন, তারা কিন্তু আমাদের কাছ থেকে শেখার জন্য আসছে। সো একটা আর্কিটেকচার, আমি আজকে যে কাজটা করতেছি সেটা হচ্ছে জাস্ট একটা আর্কিটেকচারাল প্ল্যান থেকে এটা নিচ্ছি, বের করে নিচ্ছি, কলাম আর বিমের পজিশনটাকে আমি বের করে নিচ্ছি। এটা হচ্ছে আমার সিঁড়ির রং। এই যে এটা হচ্ছে আমার সিঁড়ির রং। সিঁড়ির রংটাকে আমি আলাদা করে চেনার জন্য একটা ক্রস দিয়ে দিই। সিঁড়ির এখানেও কিন্তু বিম আছে, ল্যান্ডিং এর তলায় কিন্তু বিম আছে। ঠিক আছে। জিপিএস ইস্পাত তো দেখাইতেছে সবাই নিয়ে ইটেপ শিখাইতেছে। এবার জিপিএস এর মার্কেটিং আমাদের যিনি আছেন, সে সব সময় গোপনে গোপনে আইসে আমার বিভিন্ন অফার টফার দিয়ে যায়, গিফট টিফট দিয়ে যায়। তা আমি কইলাম যে কিরে আমার যে বললি না? ভাই আপনি হইছেন আমি 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 কিছুই না, আমি শিখতে হবো না? তোমরা বইয়ের থেকে টিচার নিয়ে আসছো, তা আমরা শিখবো না তাদের কাছ থেকে? শিখার কি কোনো শেষ আছে? আপনি তো সবই পারেন, অমুক তমুক। আমি কই আরে তো এটা কোনো কথা? কথা হলে আমার দাওয়াত দিলেও আমি অনেক সময় যাইতে পারি না, সময়ের অভাবে। যেমন আমি যদি ওইখানে যাইতাম আপনাদের সাথে ক্লাসগুলো নিতে পারতাম না। তো এক হিসেবে ভালো হয়েছে, হ্যাঁ। ভাই ভাই, হ্যাঁ। আমি তো খুঁজলাম আপনাকে, সবাই খালি ছবি দেয় কিন্তু আপনি তো ছবি দেন না। না, আমি তো যাইয়ে নাই, ছবি দিব কি জন্য? আমি তো, আমাকে তো ভালো ভালো রেস্টুরেন্টে দাওয়াত দেয় এবং পার্টি দেয়। আবার এবার বিদেশ যাওয়ার জন্য ব্যবস্থা হচ্ছে, আমি তো আমি বিদেশ টিদেশ যাব না, আমাকে বিদেশ যাওয়ার টাকাগুলা দিয়ে দিও। কয়, হ্যাঁ এটাও পারা যায়, কিন্তু হেড অফিস থেকে তো আপনার প্রতি আলাদা ব্যাপার। আমি কি এত কিছু বুঝি না, বিদেশ যাওয়ার সময় নাই ঘোরাফেরা। আসেন। ভাই কি নেপাল নাকি মালয়েশিয়া ট্যুরে যাবেন? হ্যাঁ ওরকমই, কিন্তু আমি তো চাচ্ছি না যাইতে। আমি চাই যে আপনাদের সাথে অফিসে যে কাজ কারবার ভাই, কথাবার্তা, মানুষের সাথে কমিটমেন্ট ঠিক রাখতে হলে কোথাও যাওয়া যায় না। শ্বশুরবাড়িতে 4 বছরের মধ্যে এক রাত ছিলাম শুধু। আসেন, এখন আমি বিম আর কলামগুলাকে আলাদা করে নিলাম। এখন একটা বিষয় আমরা বুঝি, এই বিম আর কলাম থেকে ভাই একটা এখন কোড আমি, ছিল। হ্যাঁ বলেন, বলেন। এই কলামের সাইজের ব্যাপারটা একটু ক্লিয়ার করবেন। যেমন আমরা যদি আর্ট বিল্ডিং করি তাহলে কলামের সাইজ কেমন ধরবো, আর এমনিতে মানে এই পুরো বিষয়টা একটু ক্লিয়ার করবেন। হ্যাঁ, এটা তো বুঝাইতে পারছি মনে হয়। আর্টওয়ার্ক রেজিস্টিং ফ্রেমে কিন্তু আমরা ডিজাইন করি সবসময়। আমরা কিন্তু আর্টওয়ার্ক লোড ধরে, আর্টওয়ার্ক সহনশীল বিল্ডিং ডিজাইন করি, নট রেজিস্টিং। রেজিস্ট করার মতো ক্ষমতা একমাত্র আল্লাহর আছে। তো ওইটা হচ্ছে ডিটেলিং এর ইস্যু। হ্যাঁ, ওইটা হচ্ছে ডিটেলিং ইরফান এর ভাই ইস্যু। কত মাত্রার ভূমিকম্প হচ্ছে স্কেলে ডিজাইন করা যায়, না, কত এটা মাত্রা এটা পর্যন্ত আমি করা যায় কোনো ডিজাইন? প্রকার কোনো বইয়ে পাইনি। এই কত মাত্রা এটা হইব, এই হইব হেই হইব, এটি আমি কোনো বইয়ে পাইনি। তবে আমি জুন ফ্যাক্টর জানি, জুনের ভ্যালু জানি। যেই জুনে, যেমন সিলেট জুন, সিলেট জুনে সবচেয়ে বেশি আর্টওয়ার্ক। ঠিক আছে। ওই জুন ফ্যাক্টরের মান যত বেশি হবে, আপনার আর্টওয়ার্কের প্রেশার তত অ্যাপ্লাই করা হবে। এবং কি রিক্টার স্কেল কত, এটা আমি জানি না। এটা আপনি কোনো বুয়েটের বসকে জিজ্ঞেস করেন, উনি আপনাকে বলতে পারবে। তবে জিজ্ঞেস করা হয়েছিল আমাদের সামনে, জিজ্ঞেস, কিন্তু ওনারা একটা কথাই বলছে যে কোনো বইপত্রে পাইনি কত স্কেলে এটা আমার বিল্ডিংটাকে ডিজাইন করবে। তবে আমরা রিসার্চ কি বলে,
রিসার্চ আমাদেরকে বলে আমরা যে জুনগুলো ধরছি ZIC/R, আমাদের যে জুন ফ্যাক্টর আছে, আমরা যে বেস শেয়ার ক্যালকুলেশন করি আপওয়ার্কের জন্য, ওই বেস শেয়ারের ক্ষেত্রে আমরা আর এর ভ্যালু যত কমাবো, এটা আমরা এই ক্লাসের অন্তর্ভুক্ত। আর এর ভ্যালু মানে আপওয়ার্কের জোনাল ফ্যাক্টর যত বাড়াবো আমার ইটেপসে, এর জন্য তো আমরা ইটেপস ব্যবহার করি, যাতে আমরা দেখতে পাবো যে আমাদের কতটুক ইফেক্ট আসতেছে আপওয়ার্কের জন্য। এবং কি আপনারা দেখেন, আপনারা সবাই সার্চ করে দেখেন যে কত মাত্রার ভূমিকম্প। এটা 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 কিন্তু বিএনবিসির হ্যান্ড নোটেও নাই। বিএনবিসির হ্যান্ড নোটে নাই, যেমন আমার কাছে সামনে আপনাদেরকে যেটা প্রিন্ট করতে বলছিলাম, এখানে কিন্তু বিএনবিসির কোথাও বলা আছে কিনা আমাকে একটু দেখাইন। হুম। কিন্তু আর্থকোয়েক এডিশনাল রিকোয়ারমেন্ট, পি ডেল্টা ইফেক্ট, বিল্ডিং সেপারেশন, আপলিফট ইফেক্ট, এগুলা ওভারটার্নিং মোমেন্ট, এগুলা ক্যালকুলেশন করে চেক করে দিতে বলছে। হ্যাঁ, এগুলো ক্যালকুলেশন করে চেক করে দিতে বলছে এই জন্য, যাতে করে আর্টওয়ার্কের সময় বিল্ডিংটাকে ওইভাবে ডিজাইন করো, সবকিছু বাড়িয়ে বাড়িয়ে ধরা, আর কিছুই না। এডিশনাল রিকোয়ারমেন্টের মধ্যে আমরা বিল্ডিং এর মধ্যে এক্সট্রা কিছু অ্যাড করব, যাতে বিল্ডিংটাকে ইটেপস দ্বারা যেহেতু ক্যালকুলেশন করি, যেমন বিএনবিসি 2020 বানানো হয়েছে ওই উদ্দেশ্যেই, যে যারা স্ট্রাকচার করবে এর জন্য জিপিএস সবাই ইটেপস শিখাইতেছে। কেন? কারণ ইটেপস ছাড়া তো বিএনবিসি মেনটেন করা যাচ্ছে না। আপনি ম্যানুয়াল ক্যালকুলেশন করলে তো বিএনবিসি দরকার নেই, কারণ ম্যানুয়াল ক্যালকুলেশনে গ্র্যাভিটি লোড ধরে ডিজাইন করতে হয়। ঠিক আছে? কিন্তু মাঝে মাঝে অনেকে বলে যে মিনিমাম কলাম সাইজ 15 থেকে শুরু করতে হবে যদি সেটা আর্টওয়ার্ক এটা রেজিস্ট্রিং এটা করতে কোথায় হয়। আছে আমাকে এটা দেখাইতে কতটুকু? বললেন। মিনিমাম কলাম সাইজ যেটা আপনি, যে কবে কোথায় এরকম শুনছিলাম, মুখস্থ? এর জন্য আপনার কাছে একটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম। না 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 না, এটা হচ্ছে ভুয়া কথা। আবার হ্যাঁ, এটা সত্যি। এটা সত্যি যে আপনি আর্টওয়ার্ক রেজিস্টিং ফ্রেম ডিজাইন করার রিকোয়ারমেন্ট আছে, বিএনবিসি 2020-তে আছে রিকোয়ারমেন্ট। হ্যাঁ, কিন্তু ওইখানে মিনিমাম 15 থেকে শুরু করতে হবে এরকম কোনো কথা আমি পাইনি। আর্টওয়ার্ক রেজিস্টিং ফ্রেমের বিএনবিসির ডিটেলিং আছে, এসিআই ডিটেলিং আছে। আর্টওয়ার্ক রেজিস্টিং ফ্রেম এসিআই কোড ইটেপসে ইয়াতে আপনারা ইয়া করবেন, স্পেশাল রেনফোর্সমেন্ট কংক্রিট। স্পেশাল রেনফোর্সমেন্ট কংক্রিটের মধ্যে আপনার কলামের সাইজ, আপনার কলামের ধরন, আপনার শেয়ার ওয়ালের সাইজ, শেয়ার ওয়ালের ধরন, ওয়াল টাইপ, কলাম টাইপ, আপনার এই দেখ ল্যাপটপের উপরে আই বলছি, বুঝতে পারছেন? ওইখানে কিন্তু কোথাও কোনো এমন কোনো রেনফোর্সমেন্ট কংক্রিট ওয়াল, এরপরে ওয়ালের থিকনেস কত হবে, এরপরে আপনার কলামের সাইজ কত হবে, মিনিমাম সাইজ কত হবে, হ্যাঁ, সিসমিক প্রভিশন রেনফোর্সমেন্ট কংক্রিট, হ্যাঁ, ইন্টারমিডিয়েট মোমেন্ট ফ্রেম ডিটেলিং, ওইখানে আপনি পাবেন বিমের সাইজ কত দরকার, কলামের সাইজ কত দরকার, সব কিন্তু ডিরেক্টলি বলা আছে। কিন্তু 15 থেকে শুরু করতে হবে এমন কোনো কিছু কিন্তু আমি পাইনি। আপনারা পাইছেন কিনা আমার দেখাই দিন। এবং কি সিসমিক প্রবেশন, যেখানে স্পেশালি সিসমিক ডিটেলিং, এই যে আমার সামনেই কিন্তু আছে, স্পেশালি সিসমিকের জন্য স্পেসিফিকেশন। ঠিক আছে? স্পেসিফিকেশন এক্সিয়াল মেম্বার, এক্সিয়াল মেম্বার কি? কলাম। তো কলামের জন্য কত, কই কলামের সাইজ কি আমাদেরকে এখানে বলা আছে নি কিছু? দেখেন তো, আমি আপনাদেরকে দিছিলাম কিন্তু প্যারালাল, লেগ, রেক্টেঙ্গুলার, এগুলো হইলে কলামের সাইজ উমুক তমুক কত হয়, কেউ যদি বের করে আমাদেরকে দেখায়, আমিও দেখবো, আপনারাও দেখেন, শিখাই দিয়েন, সবাই সবাই শিখাই দেবেন। ঠিক আছে? জি ভাই। কিন্তু নাই। হ্যাঁ, বলেন। ঠিক আছে। এই যে সিসমিক প্রপোজিশন আপনাদেরকে যেটা প্রিন্ট করতে বলছি না, এটার মধ্যে কিন্তু আছে প্রভিশন ফর রেনফোর্সমেন্ট কংক্রিট স্ট্রাকচার, স্পেশাল সিসমিক ডিটেলিং। আপনাদেরকে কিন্তু, আশরাফুল ভাই, আপনাদেরকে কিন্তু দিছি, যেটা প্রিন্ট করবেন ওইটার মধ্যে অবশ্যই আছে লাস্টের দিকে যে মেটেরিয়াল প্রপার্টি কেমন হতে হবে, ফ্লেক্সারাল মেম্বার কেমন হতে হবে, এক্সিয়াল মেম্বার কেমন হতে হবে। এক্সিয়াল মেম্বার কেডায় নেই? ভাই কত কলাম। পেজের মধ্যে এটা আছে একটু জানান দিয়েন, কত পেজের মধ্যে আছে? এটা আছে আপনার কত নম্বর পেজে? এটা আছে আপনার আহ, এটা তো আমার এখানে পেজ তো অন্যরকম স্টাইলে আছে, এটা লাস্টের দিকে পাবেন, যেটা আমি আপনাদেরকে দিছি, আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা। স্ট্রাকচারাল প্র্যাকটিস, এটা লাস্টের দিকে চলে যাবেন একদম। হুম।
সিসমিক প্রভিশন ফর রেনফোর্সমেন্ট কংক্রিট, বিএনবিসি 2015 লেখা, কিন্তু এটা হবে বিএনবিসি 2020। এটা আমরা 15 সালে এই জিনিস পড়ছি, যেটা এখন বিএনবিসি 20 আকারে আছে। ওকে, এটার মধ্যে আপনার ডিটেলিংটা ডিরেক্টলি বলা আছে। সিসমিক ডিজাইন ক্যাটাগরি, স্পেশাল ডিজাইন ক্যাটাগরি, ডিসিবি, অর্ডিনারি, ইন্টারমিডিয়েট, স্পেশাল। আপনাদের স্পেশালটা দেখবেন কি কি জিনিস পাবেন, আমি একটু খোলামেলা বলে দিই। মেটেরিয়ালস এর জন্য পাবেন যে আমাদের যে কংক্রিট মেটেরিয়ালস, আমরা যে কংক্রিট ব্যবহার করি, ওই কংক্রিট মেটেরিয়ালসটা কত হইতে হবে। ফ্লেক্সারাল মেম্বার, যেমন বিম, বিম, স্ল্যাব, এগুলো ফ্লেক্সারাল মানে মেম্বার। ফ্লেক্সারাল মানে কি, ফেটে যেতে পারে, টর্শন নিতে পারে, এই ধরনের। এরপরে এক্সিয়াল মেম্বার, এক্সিয়াল মেম্বারকে কলাম, যে এক্সিয়াল লোডের লোড নিবে। কলাম টোটাল বিল্ডিং এর লোড গুলা নেয়, এই যে এখানে আছে, কলাম টোটাল বিল্ডিং এর লোড গুলা নেয়। তাহলে এটার ডিটেলিং ওইখানে আছে। তো আমাদের এক ভাই বললেন 15 থেকে শুরু করতে হবে। তো 15 থেকে যদি শুরু করা হয়, এখানে কোন জায়গায় লেখা আছে 15 থেকে শুরু হবে, এটা একটা বিষয়। আবার ফাউন্ডেশন ডিজাইন এন্ড অ্যানালাইসিস। ওকে, ঠিক আছে কিনা? আমার এটি কাটিয়ে দাও, জানা দিন তুমি আমার এটি কাটিয়ে দাও। বুঝতে পারছেন? ইয়া ভাই, শিবাত ভাই, আপনারা এই মিনিমাম রেনফোর্সমেন্ট রিকোয়ারমেন্ট স্টিল, তারপরে মিনিমাম কলামের সাইজ এবং কি ফাউন্ডেশন সহ এখানে বলা আছে যে আসলে কত লাগবে। ঠিক আছে? তো এটা ভালো একটা জিনিস আপনারা তুলে ধরছেন। তো এই বিষয়গুলো আপনারা শিখে লাস্টের দিকে দেখবেন যে সব ধরনের রিকোয়ারমেন্ট, মানে আমি আপনাদেরকে যে পিডিএফটা দিছি, এই পিডিএফটার মধ্যে সব আছে। কোন পিডিএফটা আবার কোন তো একজন? ভাই ওই যে এই যে 268 পেজের একটা পিডিএফ স্ট্রাকচারাল। কোর্স নাম্বার হ্যাঁ, 412 ভাই। স্ট্রাকচারাল যে হ্যাঁ, সিই 412, এটার মধ্যে সব আছে। আর কিচ্ছু করার দরকার নাই, কোথাও যাওয়ার দরকার নাই আপাতত। এতটুক আপনারা যদি দেখেন, আমি একটু ওপেন করি, একটু দাঁড়ান, দাঁড়াইলেন। ফাউন্ডেশন টাইপ কত ধরনের হয়, ফাউন্ডেশনের ক্যাপাসিটি, স্ট্রেংথ, অ্যালাউয়েবল সেটেলমেন্ট, হ্যাঁ, এগুলো সব ধরনের, মানে কি নাই। এই কোর্সের মূল জিনিসই কিন্তু এটা। এই যে বিএনবিসি 2020 হ্যান্ড, এটা যিনি বানাইছেন উনি হচ্ছে স্ট্রাকচারাল বাপ। বলে এটা কে? উনি হচ্ছেন ডক্টর ইফতেখার আলম স্যার, ডক্টর। উনি ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে আসছে, 72 ঘন্টা পিএইচডি শেষ, থিসিস, থিসিস সরি, মাস্টার্স। ঠিক আছে? ওনারা আচ্ছা আচ্ছা। আমার উনি হচ্ছে আইনস্টাইনরে দেখেন নাই তো, ওনারা দেখলে মোটামুটি আইনস্টাইনরে দেখার একটা এক্সপিরিয়েন্স হবে। মানে ও অনেক ভালো মানুষ, আমার প্রিয় শিক্ষক ছিলেন, আমাকে অনেক ভালোবাসতেন। এই যে এটা স্ট্রাকচারাল অ্যানালাইসিস এন্ড ডিজাইন, এই জিনিসটা এশিয়া প্যাসিফিকের কারো কাছে আছে কিনা আমি জানি না, এটা আমি ওনার পিসি থেকে আনছি। মানে আমরা যেদিন লাস্ট চলে আসবো, ওই সময় স্যারের সাথে দেখা করে ভাই আমার আসার কাছে আগে আছে, বলছি। আপনার কাছে আছে না? আওতানুরটা আছে ভাই। ও আচ্ছা, তাই। এখন জি। এই বিষয়টা হচ্ছে কি, এটা আমি যখন এই বিষয়টা আবিষ্কার করলাম, আমি তখন দেখি যে এটার মধ্যে তো সবই আছে, তাই না? এটার মধ্যে কি নাই? এখানে অ্যাডোবি কাহিনী করে গেলে আচ্ছা, এটার একদম লাস্ট পিরিয়ডে চলে যাবেন। যদি ফেজটা লিখে রাখেন আপনারা, আমি আপনার ফেজের রিকোয়ারমেন্টটা বলি। ফেজটা হচ্ছে লাস্টের দিকে ডিটেলিং সহ আছে, লাস্টের দিকে একদম লাস্টে পরে পরে বের করবেন সূচিপত্রের মধ্যে স্ট্রাকচারাল ফাউন্ডেশনের ডিটেলিং সহ আছে। ঠিক আছে? এটা এটা এখানে যতগুলো পেজ দেখছে অতগুলো পেজের না কিন্তু, এতগুলো পেজ না এখানে। আপনারা ডিটেলিং পর্যায়ে চলে যাবেন, যাওয়ার পরে আপনারা সিসমিক প্রভিশন ফর রেনফোর্সমেন্ট স্ট্রাকচারাল ডিটেলিং, এখানে সবকিছু আছে। সিসমিক প্রভিশন ফর রেনফোর্সমেন্ট কংক্রিট স্ট্রাকচার, ঠিক আছে, একদম শেষে। তাহলে এখান থেকে আপনারা এটার উপরে যেহেতু আমরা পড়াশোনা করতেছি, এই যে সিসমিক প্রভিশন আর সিসি, এই যে 15 নম্বর ইয়েটা দেখেন, এই যে
এই এটার প্রত্যেকটা কনসেপ্ট, বেসিক কনসেপ্ট, স্ট্রাকচারাল অ্যানালাইসিস ডিজাইন, ডিফারেন্ট স্পেসিস স্ট্রাকচারাল অ্যানালাইসিস ডিজাইন কেমন হয়, এবং ডিজাইন কনসিডারেশন, ইনপুট প্যারামিটার মানে কি কি বিষয় তুমি কনসিডার করবা, এবং কি ইনপুট প্যারামিটার, কি কি প্যারামিটার তুমি ইনপুট দিবা, কোথায় দিবা। এই আপনাদেরকে যে ক্লাসটা শেয়ার করছি ওই দেখতে বলছে ওই ক্লাসে কি আমি এটা এই বিষয়টা নিয়ে পড়াশোনার কথা বলছিলাম? এবং গ্রেভিটি লোড না না কনসিডারেশন না না, আপনার মনে হয় না। বলিনি আপনাদেরকে, কিন্তু আমি কালকে একটা লোডের শিট দিছি, গ্রেভিটি লোড কনসিডারেশন অফ বিল্ডিং দিছি কিনা, পাইছিলেন? দিছেন ভাই, দিছেন। হ্যাঁ, পাইছি, ওটা, দেখছি। হ্যাঁ ওইটাকে ফলো আপ রাখবেন। তারপরে বেসিক আটকোয়াক প্যারামিটার অফ আটকোয়াক রেজিস্টিং ডিজাইন আসেনি, আপনারা যেটা প্রশ্ন করছেন এটা আছে তো এনে কেন, মানে আমরা কিন্তু আটকোয়াক রেজিস্টিং ডিজাইনই করি, আলাদা করে এক্সট্রা কিছু চিন্তা করতে হয় না। এবং আর্থকোয়েক রেজিস্ট্রিং করার ক্ষেত্রে কি বের করে, বেশিয়ার ক্যালকুলেশন বা স্ট্যাটিক অ্যানালাইসিস। স্ট্যাটিক অ্যানালাইসিস মানে কি, যে বিল্ডিংটা স্থির থাকবে, ফিক্সড। আরসিসি বিল্ডিং আজীবন স্ট্যাটিক। আর ডাইনামিক স্ট্রাকচারাল অ্যানালাইসিস আমাদের দেশে হয় না, বলে এটা কিটা, যে বিল্ডিং নড়ে চড়ে। টাইম হিস্টোরি অ্যানালাইসিস, কত সেকেন্ড নড়লো, কত টুক ডিফ্লেক্ট হলো, এই বিষয়গুলো হচ্ছে ডাইনামিক অ্যানালাইসিসের আওতায় পড়ে। তাহলে এরপর বিল্ডিং ইরিগুলারিটি, সার্ভিসিবিলিটি এবং এডিশনাল রিকোয়ারমেন্ট এবং স্ট্রাকচারাল ডিজাইন সর্বোপরি, এবং ফাউন্ডেশন অ্যানালাইসিস ডিজাইন, এগুলো কিন্তু সবই এখানে রয়েছে। সো আমি এই যে আমরা যে কাজটা করব, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কাজটা আমরা করব, এই ডিজাইন ফ্লো সেটের উপরে পড়াশোনা করবেন, এবং এটার উপর কিন্তু আমার লেকচার আছে, আমি খুঁজে বের করব। বিশেষ করে 24 সালের ভিডিওগুলো সবচেয়ে বেশি ইনফরমেশন পাবেন। ইনপুট অ্যানালাইসিস, এখানে একটা কথা বলা আছে সিস্টেম, এই সিস্টেমটাকে ইটেপস। আউটপুট কোত্থেকে আউটপুট পাবেন, ইটেপস থেকে, এই যে সিস্টেম থেকে কি কি পাবেন, এক্সিয়াল ফোর্স, এই যে কইলেন কলামের সাইজ কত, এটা হচ্ছে এক্সিয়াল মেম্বার। শেয়ার ফোর্স, কলামও কিন্তু শেয়ার নেয়, কিন্তু বিম আর স্ল্যাবের শেয়ার ফোর্স আমরা পাই। বেন্ডিং মোমেন্ট, কার বেন্ডিং মোমেন্ট, বিমের, কলামের, স্ল্যাবের, সবার বেন্ডিং মোমেন্ট পাওয়া যাবে। টর্শন, সব পুরো বিল্ডিং এর টর্শন পাওয়া যাবে। তাহলে এই বিষয়গুলো, এই সিস্টেমটাকে ইট্যাপস, আমরা ইট্যাপস এর মধ্যে সবকিছু ইনপুট দিব, আউটপুট আকারে এটা পাবো। অ্যাপ্লাইড লোড, মেটেরিয়াল প্রপার্টি, জিওমেট্রি। অ্যাপ্লাইড লোড মানে দিছি কিন্তু লোড চার্ট। মেটেরিয়াল প্রপার্টি কি, থাকে কংক্রিট, যেটা দিয়ে আমাদের বিল্ডিং তৈরি করা হবে। আর গ্র্যাভিটি কি, লোড, গ্র্যাভিটির দিকে, ওই যেটা নিউটন আবিষ্কার করছে। এই টোটাল বিষয়